লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। 1971 সালে জাতীয় পতাকার মাঝখানে পূর্ব পাকিস্তানের মানচিত্র বসিয়ে দেওয়ার বিষয়টি ছিল চক্রান্তমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। ভারতীয় গোয়েন্দা সংস্থা রই কাদের সিদ্দিকীকে আলোচ্য ব্যক্তি হিসাবে গড়ে তোলে। মন্ত্রিসভা এবং সচিবালয় গঠন করা, ভৌগোলিক সীমানা বিকৃত করার চক্রান্ত। বর্তমান বাংলাদেশ আদি বঙ্গের একটি অংশ মাত্র। 1971 সালে জাতীয় পতাকার মাঝখানে পূর্ব পাকিস্তানের মানচিত্র বসিয়ে দেওয়ার বিষয়টি ছিল চক্রান্তমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু মুক্তিযোদ্ধা এবং সচেতন জনতার বিরোধিতার চাপে মুজিবনগর সরকার মানচিত্র সরিয়ে দিতে বাধ্য হয়। আদি বঙ্গের পরিসীমা নির্ধারিত ছিল এভাবে: উত্তরে হিমালয় পর্বতমালা, নেপাল, সিকিম এবং ভুটান, উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র এবং এর অববাহিকায় গড়ে ওঠা বদ্বীপ অঞ্চল, উত্তর পশ্চিমে দ্বারগঙ্গা, উত্তরে সমান্তরালভাবে প্রবাহিত ভাগীরথী নদীর অববাহিকার সমতল ভূমি, পূর্ব দিকে বার্মার পর্বতমালা, পশ্চিমে বঙ্গের সর্বাঞ্চল, বীরভূম, মালভূম, ধলধূম, কেওয়ারগঞ্জ, ময়ূরগঞ্জের অরণ্যময় মালভূমি, দক্ষিণে বঙ্গোপসাগর। এই সমগ্র জায়গা নিয়েই ছিল প্রাচীনকালের বঙ্গ অথবা বাংলাদেশ। উল্লেখযোগ্য জনপদগুলো ছিল গৌড়, পুন্ড্র, বরেন্দ্র, রাঢ়, তাম্রলিপ, সমতট, বঙ্গ, বাঙ্গাল, হরিকেল প্রভৃতি জনপদ গড়ে তুলেছিল বঙ্গবাসী বা বাংলাদেশিরা। কোল, ভিল, সাবর, পুলিন্দ, হরি, ডোম, চণ্ডাল, সাঁওতাল, মুন্ডা, ওরাও, ভূমিজ, বাগদি, বাউরি, পোদ, মালপাহাড়ি প্রমুখ অশ্বজ এদের সমন্বয়ে সৃষ্টি হয়েছিল বঙ্গবাসী অথবা বাঙালি জাতিগোষ্ঠী। কালের আবর্তে বিদেশি আগ্রাসী শক্তিসমূহ এদেশকে পর্যায়ক্রমে বাংলাদেশকে বিভক্ত করেছে তাদের শাসন ও শোষণ কায়েম রাখার জন্য। ভৌগোলিক চিন্তা বিভক্তির ফলে জাতি হয়ে পড়েছে বিভক্ত, কিন্তু ভৌগোলিক সীমানা অপরিবর্তনীয় নয়। আমাদের পূর্বপুরুষরা গড়ে তুলেছিলেন সর্বোৎকৃষ্ট জনপদ, শহর, নগর, বন্দর এবং সমৃদ্ধ রাজ্য ও জনপদ। তারা সৃষ্টি ও বিকাশ ঘটিয়েছিলেন উন্নতমানের সংস্কৃতি এবং বিস্ময়কর ঐতিহ্যবাহী শিল্প ব্যবস্থা। এর সব কিছুই আমাদের জাতীয় গৌরব। কায়েমি স্বার্থবাদীরা যতই চেষ্টা করুক না কেন আমাদের আবাসভূমির সীমানা সম্পর্কে ধূম্রজাল সৃষ্টি করতে এবং জাতীয়তাবাদ নিয়ে জটিলতা এবং উদ্ভ্রান্তি সৃষ্টি করতে, যাতে করে তাদের কায়েমি স্বার্থ টিকে থাকে, তা একদিন নস্যাৎ হয়ে যাবে। কোনো বিতর্ক সৃষ্টি করতে জনগণকে সর্বকালের জন্য বোকা বানিয়ে রাখা কিছুতেই সম্ভব হবে না। জাতি একদিন ঐতিহাসিক সত্যকে অনুধাবন করতে সক্ষম হবে এবং ইনশাআল্লাহ এমন একদিন নিশ্চয়ই আসবে যখন তারা তাদের দীর্ঘদিনের অন্যায় এবং বঞ্চনার হিসাব নিকাশ করে তাদের ঐতিহাসিক পাওনা আবার আদায় করে নেবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রই কাদের সিদ্দিকীকে আলোচ্য ব্যক্তি হিসাবে গড়ে তোলে। আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছি। পুরোপুরিভাবে সুস্থ না হলেও সেপ্টেম্বরের শেষাশেষি আমি সেক্টরে ফিরে যাবার সিদ্ধান্ত নেই। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর সেপ্টেম্বরে ফিরে গেলাম সেক্টরে। বাঁ হাতে তখনও প্লাস্টার। যুদ্ধ তখন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। মুক্তি ফৌজ এবং গেরিলাদের হাতে প্রচণ্ড মার খেয়ে হানাদার বাহিনী দিশেহারা। তাদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তীব্র গেরিলা অভিযানে ভীত সন্ত্রস্ত হয়ে খান সেনারা তখন বড় বড় শহর ডিফেন্সিভ পজিশনে বাধ্য হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে। শহরগুলো ছাড়া সারা বাংলাদেশ তখন এক বিশাল মুক্তাঙ্গন। গেরিলারা প্রায় পুরো দেশেই তাদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত করেছে। তাদের সফল তৎপরতায় বাংলাদেশের স্বাধীনতা ইতিমধ্যেই সময় সাপেক্ষ একটি বাস্তবতায় পরিণত হয়েছে। মুক্তি ফৌজের সাহস, উদ্যম এবং সাংগঠনিক শক্তি ক্রমশ বেড়ে চলেছে। প্রধান প্রধান শহরগুলি এমনকি ঢাকা শহরেও প্রকাশ্য দিবালোকে অসীম সাহসিকতার সাথে একটার পর একটা সফল অভিযান করে চলেছে মুক্তিযোদ্ধারা। নাস্তানাবুদ বেসামাল খান সেনারা মুক্তিদের সর্বদা তটস্থ অবস্থায় থাকছে। বিশেষ করে রাতের আধার ওদের জন্য হয়ে উঠেছিল নাবিশ্বাসের কারণ।
জানবাজ মুক্তিযোদ্ধাদের অভূতপূর্ব সাফল্যের খবরগুলো বিদেশি প্রচার মাধ্যমগুলোতে শিরোনামে প্রকাশিত হচ্ছে প্রায় প্রতিদিন। আমাদের মোরাল ভীষণ হাই। ইতিমধ্যে বিএলএফ এর ট্রেনিং প্রাপ্ত সদস্যরা দেশের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থান নিয়েছে। তাদের অস্ত্রশস্ত্র মুক্তি ফৌজের তুলনায় অনেক উঁচু মানের। এ সত্ত্বেও খান সেনাদের বিরুদ্ধে সম্মুখ সংঘাতে তেমন একটা অংশগ্রহণ করছে না তারা। পক্ষান্তরে অনেক জায়গায় জনগণের উপর অন্যায় জুলুম, চাঁদাবাজি এবং লুটপাট করছিল তারা। সে সমস্ত খবর পাচ্ছিলাম আমরা। তাদের ওই ধরনের কার্যকলাপে বাধা দেবার কালে অনেক জায়গায় মুক্তি ফৌজের যোদ্ধাদের সাথে তাদের সংঘর্ষ হচ্ছিল। এই সময় হঠাৎ করে ভারতীয় প্রচার মাধ্যমগুলো কাদের সিদ্দিকী নামক এক বিএলএফ সদস্য সম্পর্কে ফলাও করে প্রচারণা শুরু করে, এমনভাবে যেন শুধুমাত্র কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধ করছে। এ ধরনের প্রচারণায় আমরা কিছুটা বিস্মিত হলাম। পাকিস্তান আমলে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই সৈনিক নায়েক কাদের সিদ্দিকীকে ডিসিপ্লিনারি চার্জে শাস্তিমূলক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধে তার তেমন কোনো বিশেষ ভূমিকার কথাও শোনা যায়নি। সেক্ষেত্রে তাকে নিয়ে এতটা হইচই কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটা বুঝতে পারলাম না। একইভাবে মাঝে মেজর খালেদ মোশাররফকেও ফোকাসে আনার চেষ্টা চলেছিল কিছুদিন। পক্ষান্তরে মেজর জিয়া তার প্রাপ্য মর্যাদা কখনোই পাননি প্রবাসী ও ভারত সরকারের কাছ থেকে। দুই সরকার তার প্রতি ছিল সন্দিহান এবং বিদ্বেষপ্রবণ। কালুরঘাট থেকে দেশবাসীর প্রতি স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার যে উদাত্ত আহ্বান তিনি জানিয়েছিলেন তাকে মেনে নিতে পারেননি আওয়ামী লীগ সরকার। মন্ত্রিসভা এবং সচিবালয় গঠন করা হলো। তরুণ আমলারা মুজিবনগর সচিবালয়ে যোগদানে অসম্মতি জানায়। জুলাই আগস্ট মাসে প্রবাসী সরকার সেই পুরনো ঔপনিবেশিক ধাঁচেই বিভিন্ন মন্ত্রণালয় এবং সচিবালয় গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। সে সমস্ত আমলারা সীমান্ত পেরিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছিল। তাদের নিয়েই গঠিত হয়েছিল এই সমস্ত আমলাতান্ত্রিক সংগঠন। সেক্টর এবং সাব সেক্টরগুলোর মতো এই সমস্ত সংগঠনেও ভারতীয় প্রতিপক্ষ নিয়োগ করা হয়েছিল। কিছু তরুণ দেশপ্রেমিক আমলা এ ধরনের উদ্যোগের অসারতা উপলব্ধি করে ওই সমস্ত মন্ত্রণালয় এবং সচিবালয়ে যোগদানের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। পরবর্তীতে তারা মুক্তিযোদ্ধাদের সাথে যোগদান করে প্রত্যক্ষভাবে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। জনাব তৌফিক এলাহি চৌধুরী এবং জনাব কামাল সিদ্দিকী ছিলেন তাদের মধ্যে অন্যতম। পররাষ্ট্রমন্ত্রী জনাব খন্দকার মোশতাক আহমেদ তার মন্ত্রণালয় স্থাপন করলেন সার্কাস এভিনিউতে। পুরো মিশনটাই তখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দপ্তর হিসাবে কাজ করে যাচ্ছিল। পররাষ্ট্র সচিব ছিলেন জনাব মাহবুবুল আলম চাষী। খন্দকার মোশতাক আহমেদের একান্ত সচিব জনাব কামাল সিদ্দিকী। এছাড়া সার্কাস এভিনিউতে জনাব তাহের উদ্দিন ঠাকুর এবং জনাব মওদুদ আহমদ বহির্বিশ্বের সাথে এবং বিদেশি সাংবাদিকদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য একটি তথ্য সেল খুলেছিলেন। সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগ সাজস্যে পরিচালিত হতো। আইনজীবী হিসাবে আগরতলা ষড়যন্ত্র মামলায় জনাব মওদুদ আহমদ আওয়ামী লীগের পক্ষে কৌশলী হয়ে যথেষ্ট কাজ করেছিলেন। তবুও প্রবাসী সরকারের কাছে তিনি তার উদ্যোগের কোনো স্বীকৃতি পাননি। এ ব্যাপারে বিশেষ দুঃখ প্রকাশ করে জনাব মওদুদ আহমদ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে একটি নিবেদন পত্রও লিখেছিলেন। তিনি চাইছিলেন স্বীয় উদ্যোগের স্বাধীনতা সংগ্রামের পক্ষে তিনি যা কিছুই করেছিলেন প্রবাসী সরকার তার স্বীকৃতি দিয়ে তাকেও কোনো একটা বড়সড় পদে বহাল করুক। কিন্তু তার সে আশা পূরণ করেনি মুজিবনগর সরকার অজানা কোনো কারণবশত। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।